হাই, আমি হাফিজুল ইসলাম। অনেক দিন ইউটিউবে আমার কোনো ভিডিও আসেনি, সময় পাই না। এটা একটা বাস্তব সত্যি। যাই হোক, আজকে এই ভিডিও তৈরি করার পিছনে একটি বিশেষ কারণ আছে। গতকাল ডব্লিউবিসিএস প্রিলিমস 2023 অনুষ্ঠিত হয়েছিল এবং তার পরপরই আমি কালকেই আমার ফেসবুক পেজে কিছু লেখা লিখেছিলাম। যেমন আমি প্রথমেই লিখেছিলাম যে ডব্লিউবিসিএস 2023-র প্রিলিমসের কোশ্চেন গত 15 বছরের ডব্লিউবিসিএসের ইতিহাসের সবচেয়ে কঠিন কোশ্চেন। এই নিয়ে কোনো দ্বিধা নেই, আমার বলতে কোনো দ্বিধা নেই, কোনো ডাউট নেই। 2014 সাল এবং 2016 সালের প্রশ্নর যে ব্যাপার ছিল, একটু কঠিন ছিল, সেটা মাথায় রেখেই আমি বলছি এটা গত 15 বছরের সবচেয়ে কঠিন প্রশ্ন। 2013 সাল থেকে আমি সরাসরি এই পরীক্ষার সাথে জড়িত এবং তার আগের প্রশ্নগুলো আমি দেখেছি। সুতরাং আমার ব্যক্তিগতভাবে যা মনে হয়েছে আমি সেটা লিখেছিলাম এবং তারপরে আমি বলেছিলাম যে কাট অফ যেটা হতে পারে সেটা জেনারেলদের জন্য 113 থেকে 118 এবং এসসিদের জন্য আরও কম, অর্থাৎ ওই 110 থেকে 112 115 এমন হতে পারে, আর এসটিদের জন্য 90-95 এমন হতে পারে। আমার তৃতীয় পোস্টে আমি লিখেছিলাম যে যদিও বা আমি এই 113 থেকে 118-র কথা বলেও থাকি, 113 বেশি হয়তো কাট অফ যাবে না, 113ই সেফ হিসেবে ধরে নেওয়া যেতে পারে। এবং আরও যদি 2 থেকে 5 নম্বর কমে যায় বা আরও 2-4 নম্বর কমে যায়, আমি অবাক হব না। অর্থাৎ কাট অফ যদি 107 থেকে 112-তে চলে আসে, মানে এই রেঞ্জের মধ্যে চলে আসে, 107 লোয়েস্ট, 112 হায়েস্ট হতে পারে, সেটাও হতে পারে, আমি অবাক হব না। কারণ এবারের যে কোশ্চেন যদি আমি দেখি, সবার আগে বলতে হবে যে যেটা সবাই ভীষণভাবে পড়ে যায়, ইতিহাস কোশ্চেন 50টা নেই। প্রিভিয়াস বিভিন্ন ইয়ারে দেখা গেছে 50টা কি 65টা পর্যন্ত ইতিহাস কোশ্চেন দিয়েছে এবং সেটা অত্যন্ত সোজা, এই লেভেলের ইতিহাস কোশ্চেন নয়। এবং ভূগোল কোশ্চেন যা দিয়েছে সেখানে আমরা কি দেখছি যে কোনোভাবে ফিজিওগ্রাফি নেই, কোনোভাবে ড্রেনেজ সিস্টেম নেই, সেন্সাস নেই, ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি নেই। অর্থাৎ মেইন যে 4টে বিষয়, সেই 4টে জায়গা থেকেই কোশ্চেন দেয়নি। দিয়েছে এগ্রিকালচার, কিছুটা ইন্ডাস্ট্রি, এই জায়গা থেকে, যেগুলো পড়তে কম্পারেটিভলি নিরস জায়গা, ভালো লাগে না, যেটাকে ইকোনমিক জিওগ্রাফিও আমরা বলে থাকি। বিশেষত এগ্রিকালচার এর জায়গাটা যদি দেখা যায়, তো জিওগ্রাফিতে নাম্বার তোলার জায়গা নেই, কোশ্চেনগুলো খুব সোজাও নয়। হিস্ট্রিতে কোশ্চেনের সংখ্যা কমিয়ে দিয়েছে, আমি এক্স্যাক্টলি না বলতে পারলেও 30 থেকে 32টার বেশি কোশ্চেন দিয়েছে বলে আমার মনে হয় না। এবং যা কোশ্চেন দিয়েছে সেগুলো খুব জলের মতো কোশ্চেন, কয়েকটা অবশ্যই আছে কিন্তু তার বাইরে নেই। এরপরে পলিটি অর্থাৎ কনস্টিটিউশনের কোশ্চেন মোটামুটি ঠিকঠাক, তবুও এমন নয় যে একদম পাতি কোশ্চেন, খুব সোজা কোশ্চেন এমন নয়, কিছু কনসেপ্ট না থাকলে পারা যাবে না। কিন্তু ইকোনমির কোশ্চেন, এটা মনে হয় ডব্লিউবিসিএস প্রিলিমসের ইতিহাসে ফার্স্ট টাইম ইকোনমির কোশ্চেন এই লেভেলের এসছে। জেনারেলি ডব্লিউবিসিএস প্রিলিমস মানে সেখানে ইকোনমি কি থাকে, ন্যাশনাল ইনকাম থেকে 2-1টা কোশ্চেন থাকে, ওই জিডিপি জিএনপি এই টাইপের, মানিটারি পলিসি থেকে সিআরআর এই টাইপের কিছু কোশ্চেন থাকে, খুব বেশি হলে ওই স্কিউফ্লেশন কি এই টাইপের 2-1টা থাকে, ডব্লিউপিআই সিপিআই, আর বাদ বাকি যা থাকে সব হচ্ছে আমাদের 5 ইয়ার প্ল্যান। কিন্তু এবার দেখছি কোশ্চেন দিয়েছে ফিসক্যাল পলিসি থেকে, এবং ফিসক্যাল পলিসির থেকে খুব ডিটেলসে কোশ্চেন, যারা ফিসক্যাল পলিসি ভালো বোঝে তারা কোশ্চেন অ্যাটেম্প্ট করতে পারবে। এবং একটি কোশ্চেন তো ব্যালেন্স অফ পেমেন্ট থেকেও দিয়েছে।
তো এটা এতটা সোজা নয় যে একটা নভিস বা নতুন ছাত্র যাদের হয়তো 1 বছর 1.5 বছর পড়েছে কিন্তু তার সেই এক্সপিরিয়েন্স নেই, সে ভেবেছিল ইতিহাস প্রচুর পড়ে বার করে দেব, ভূগোল প্রচুর পড়ে বার করে দেব, কনস্টিটিউশনের কিছুটা মুখস্থ করে নেব, ইনফ্যাক্ট কারেন্ট অ্যাফেয়ার্স কিছু কমন পেয়ে যাব। কারেন্ট অ্যাফেয়ার্সের অবস্থা তো আরও খারাপ। কারেন্ট অ্যাফেয়ার্সের পিএসসির যে প্যাটার্ন, সেই প্যাটার্ন থেকে অন্তত প্রিলিমসের প্যাটার্ন থেকে পুরো সরে গিয়েছে। বাজেট থেকে কোশ্চেন দিয়েছে। প্রিলিমসে থাকে বেসিক্যালি জেনারেল ইন্টেলিজেন্স, সেটা আছে কিছু অবশ্যই, কিন্তু ম্যাথস দু একটা দেখলাম অ্যাডভান্স ম্যাথ দিয়েছে, যেটা দেওয়ার কথা নয়। প্রিলিমসের তো ম্যাথসই সেইভাবে নেই, থাকার কথা নয়, তার উপর আবার অ্যাডভান্স ম্যাথ। কেমিস্ট্রি কোশ্চেনগুলো অত্যন্ত কঠিন, ফিজিক্সের কোশ্চেন কঠিন, মানে স্ট্রেট যে কোশ্চেনগুলো দেয়, আমরা কেমিস্ট্রি সাধারণ ছাত্রছাত্রীরা যেটা পড়ে যায়, আমি যদি বলি জেনারেলি যারা আর্টসের ছাত্র, কমার্সের ছাত্র, তাদের ক্ষেত্রে বলি, তারা ব্যবহারিক যে কেমিস্ট্রি, এভরিডে লাইফের যে কেমিস্ট্রি, সেইগুলো পড়ে যায়। কিন্তু এখানে সেই কোশ্চেন নেই। ফিজিক্স ডিরেক্ট যে লাইট থেকে কোশ্চেন আসে বা সাউন্ড থেকে কোশ্চেন আসে, ইউনিটের নাম আসে, এই টাইপের কোনো কোশ্চেন নেই। ইংরেজি কোশ্চেন কঠিন নয়, কিন্তু ইংরেজি কোশ্চেন অ্যাটেম্প্ট করতে গেলে তাকে ইংরেজিটা ভালো করে জানতে হবে, এরকম একটা সিনারিও। তো পিএসসিটি কি চেয়েছে, কি করতে চেয়েছে, পিএসসি বলতে পারবে। হয়তো একটা ট্রানজিশন ফেজ আসছে, ডব্লিউবিসিএস 2024 থেকে ইউপিএসসির একটা প্যাটার্ন আনবে বলে শোনা যাচ্ছে। তো সেটা যদি হয়, তাদের দুটো পেপার, ফার্স্ট পেপারটা এরকমই হয়, সেকেন্ড পেপারটা সিস্যাট হয়। এরকমই হয় বলতে অবশ্যই কোশ্চেনের লেভেল এর চেয়ে অনেক হাই, কিন্তু প্যাটার্নটা এমন। তো সেটা হতে পারে, কিন্তু এবার তো অন্তত সেই প্যাটার্নে করার কথা ছিল না। কেন পিএসসি এমন কোশ্চেন চয়েস করেছে সেটা পিএসসি বলতে পারবে। তো যাই হোক না কেন, কোশ্চেন ওভারঅল কোনোভাবে ইজি বা মডারেট নয়, এটা টাফ কোশ্চেন, নিশ্চিন্তে বলা যেতে পারে এটা টাফ কোশ্চেন। এই কোশ্চেনে নাম্বার পেতে গেলে প্রত্যেকটা পরীক্ষার্থীকে নলেজ, যেটাকে বলে মানে নলেজ ইজ পাওয়ার, সেই জায়গাতে মন দিতে হবে। শুধু কমিট অ্যান্ড ভমিট, প্রচুর মুখস্থ করে গেলাম, টিক দিয়ে দিলাম, এমসিকিউ করে গেলাম, এই জায়গাটা নয়। আমি বলছি না যে বইয়ের পর বই পড়ে যাও, টেক্সট বুক পড়ে পাগল হয়ে যাও, এই অবস্থাটা নয়, কিন্তু একটা নলেজ যেটা, সেটা কিন্তু অনেক মানে বৃদ্ধি করতে হবে। তো গতানুগতিক ধারায় পড়লে হবে না, পড়ার পরিধিটা বৃদ্ধি করতে হবে, ডেপথ আনতে হবে, ইকোনমি নিয়ে ভাবতে হবে, কনস্টিটিউশন নিয়ে ভাবতে হবে, হিস্ট্রি নিয়েও ভাবতে হবে, জিওগ্রাফি নিয়েও ভাবতে হবে। জিওগ্রাফি যে কোশ্চেনগুলো দিয়েছে, আমি বলছি না খুব কঠিন কোশ্চেন, কিন্তু সমস্যাটা হচ্ছে জিওগ্রাফির এই কোশ্চেনগুলো তো সবাই পড়ে যাবে না। তো এমন একটা সিচুয়েশন হয়েছে। যাই হোক, এটা হচ্ছে ডব্লিউবিসিএস প্রিলিমস 2023 গতকাল যা হয়েছে, অর্থাৎ রবিবার যা হয়েছে, সেটা নিয়ে আমার একটা বক্তব্য, আমার যা মনে হয়েছে আমি বললাম। এবার যাদের মোটামুটি 100-র উপরে হচ্ছে, তারা একটা আশা রাখতে পারো, হতেও পারে। পিএসসি কখন কত সংখ্যক ছাত্রছাত্রীকে ডাকবে তার কোনো ঠিক নেই, অন্তত গত 7-8 বছরের হিস্ট্রি তাই বলে। কখনো 16,900 ডেকেছে, কখনো 3,700 ডেকেছে, 3,700 মানে আরেকটু পিছনে যদি যাই 2013 সালে ডেকেছিল, কখনো 8,000 সামথিং ডেকেছে, কখনো আবার 4,000 ডেকেছে, লাস্ট বার প্রবাবলি 5,000 সামথিং ডেকেছে। তো কখন কত সংখ্যক ডাকবে সেটা পিএসসি জানে, এবং সেটা ভ্যাকান্সির উপরে নির্ভর করে। তো যারা ছাত্রছাত্রী বা তথাকথিত যারা অ্যাসপিরেন্টস, চাকরি প্রার্থী বলাটা আরও বেশি করে ঠিকঠাক, তো তাদেরকে বলবে 100 যদি উঠে থাকে, তোমরা মানে জেনারেল ক্যান্ডিডেট, তোমরা পড়াশুনো শুরু করো, ভেবে লাভ নেই। এবার এখানে একটা কথা বুঝতে হবে, পড়া শুরু করো মানে কি
মেন্সের পড়াশুনো, আচ্ছা মেন্স তো আসবে, মেন্সের একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে এবং সেই প্যাটার্নটা কোনোভাবে যদি অপশনাল বাদ দেই এবং কম্পালসারিটা বাদ, মানে কম্পালসারি যে রাইটিং পোর্শনটা বাদ দেই, বাদ বাকি যা আছে প্রিলিমসের সঙ্গে কম বেশি একই, শুধুমাত্র ইভিএস একটু থাকবে। এবার তো প্রিলিমসে ইভিএস এর কোশ্চেনও দিয়েছে, বায়োডাইভার্সিটি শব্দটি কে কয়েন করেন, তো সেই জায়গাগুলো থাকবে। সো কমন, এই কমন যে পুরো ব্যাপারটা আছে, ম্যাথস একটু বৃদ্ধি হবে, এই পুরো কমন ব্যাপারটা কিন্তু ফার্দার অন্য অনেক কটা পরীক্ষায় পর পর লাগবে। সামনে আমাদের ক্লার্কশিপ আসছে, ফুড এসআই আসছে, মিসলেনিয়াস পরীক্ষা আসছে, পুলিশের মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশের এসআই কনস্টেবল ইত্যাদি আসতে পারে, রেলের পরীক্ষা আসতে পারে, প্রত্যেকটা পরীক্ষাতেই কিন্তু এই জায়গাগুলো কমন। সুতরাং যে যে নম্বরই পেয়ে থাকো না কেন, যাই হচ্ছে, যদি 100 হয়ে থাকে, দয়া করে এই পড়াটা কন্টিনিউ করো, কোনোভাবে থেমে থাকবে না, থেমে গেলেই কিন্তু অনেক কিছু থেমে যাবে। যা হয়েছে তোমার গত 1.5 বছরের খাটনি, তোমার পরিশ্রম ছিল, তোমার যা দেওয়ার তুমি পরীক্ষার হলে দিয়ে এসছো। এখন নতুন করে 2023-এর প্রিলিমসের ওএমআর রেকটিফাই করার কোনো জায়গা তোমার কাছে যেহেতু নেই, সুতরাং সামনের দিকে তাকাও। সামনের দিকে তাকালে কি কি তাকাতে হবে, একটা হচ্ছে 2023-এর মেন্স হতে পারে, যারা আশাবাদী মেন্স দিতে পারবে তারা তো পড়তে থাকবে, এবং তারা যদি পুরোপুরি বেকার হয়ে থাকো, অর্থাৎ অন্য কোনো চাকরি না করে থাকো, তারা তো ডেফিনেটলি মেন্স ছাড়াও এই যে মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ফুড এসআই, কেপি বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই বা রেল, ইনফ্যাক্ট সিজিএল বা সিএইচএসএল সব পরীক্ষা দেবে। এবং সেজন্য বলবো পড়াটা কন্টিনিউ করো। এবং এই সময় থেকে আরেকটা বিষয় ভাবতে হবে, এই যে ক্লার্কশিপের কথা বলছি, এই যে মিসলেনিয়াসের কথা বলছি, এই দুটো পরীক্ষাতেই সেকেন্ড হাফে অর্থাৎ পার্ট 2-তে রাইটিং আছে, রাইটিং ডব্লিউবিসিএস মেন্সেও আছে। সুতরাং রাইটিং এখন থেকেই করতে হবে, এবং এই পরীক্ষাগুলোতে অঙ্ক ইম্পর্টেন্ট, সুতরাং অঙ্ক এখন থেকে করতে হবে। একইভাবে ডব্লিউবিসিএস মেন্সেও অঙ্ক ইম্পর্টেন্ট, এই পরীক্ষাগুলোতে জিএস ইম্পর্টেন্ট এবং ডব্লিউবিসিএস মেন্সেও জিএস ইম্পর্টেন্ট। তাহলে এই যে পুরো ব্যাপারটা, সে বাংলা রাইটিং ইংলিশ রাইটিং হোক, সে মানে ম্যাথস হোক, সে জিআই হোক, সে জিএস এর যাবতীয় সব কিছু হোক, সব কমন, অন্তত আগামী 4-5টা পরীক্ষাতে কমন। এবং যারা ডব্লিউবিসিএস 2024 দেবে তাদের ক্ষেত্রেও ব্যাপারটা কমন। যদি সিলেবাস চেঞ্জও হয়ে যায়, সেক্ষেত্রে পেপার 1 তো এইগুলোই থাকবে, পেপার 2-তে সিস্যাট থাকবে। সিস্যাট বলতে যেখানে সিম্পলি কিছু ম্যাথস থাকবে, ইংলিশ কম্প্রিহেনশন টেস্ট থাকবে, অ্যানালিটিক্যাল কিছু টেস্ট থাকবে, এই তো সিস্যাট, যেটা ইউপিএসসির সিএসসি পরীক্ষাতে হয়ে থাকে। তো সেটা হোক না, তাতে জিআইও থাকবে। একই পড়াশুনো, আলাদা করে কোনো পড়াশুনোর জায়গা নেই। অনেক ছাত্রছাত্রী অনেক অ্যাসপিরেন্টস ভাবতে শুরু করে যে আমাকে এইভাবে পড়তে হবে, কালকে মিসলেনিয়াস আসছে তাহলে শুধু মিসলেনিয়াস পড়তে শুরু করব, কালকে ক্লার্কশিপ আছে, ক্লার্কশিপের কোথায় কোর্স আছে দেখি সেই কোর্সে ভর্তি হয়ে যাব, কোথায় ফুড এসআই হবে, ফুড এসআইয়ের কোর্সে ভর্তি হয়ে যাব, 2 মাসের মধ্যে সব কিছু হয়ে যাবে। বাস্তবটা এত সোজা নয়। যারা ক্লার্কশিপ পাস করবে, যারা মিসলেনিয়াস পাস করবে, যারা ফুড এসআই পাস করবে, যারা পুলিশের এসআই পাস করবে, যারা রেল পাস করবে, তারা কিন্তু সবাই গত 1, 1.5, 2, 3 বছর ধরে পরিশ্রম করছে। কোনো কিছু শর্টকাট পদ্ধতিতে হয় না। অনেক জায়গাতে বলবে 90 দিনে সিলেবাস কমপ্লিট, হয় না, এত ছোট সিলেবাস নয়। এবং সিলেবাস 90 দিনে কমপ্লিট করে দিলেও 90 দিনে কেউ হজম করতে পারবে না। সুতরাং আমার প্রত্যেকটা পরীক্ষার্থীকে, প্রত্যেকটা চাকরি প্রার্থীকে
কতগুলো বিষয় বলার আছে। 1 নম্বর হচ্ছে কোনো শর্টকাট মেথড নেই পরীক্ষার। চাকরি পাওয়ার কোনো শর্টকাট নেই। চাকরি পাওয়াটা হচ্ছে কন্টিনিউয়াস একটা প্রসেস, কন্টিনিউয়াস যে তোমার খেটে যাওয়া, কন্টিনিউটিটাই ম্যাটার করে। হঠাৎ করে তোমার মনে হলো, নিরাশায় ডুবে গেলে, এই পরীক্ষা খারাপ হয়েছে, আবার কদিন পরে একটা ফর্ম ফিল আপ হলো, আবার জেগে উঠলাম, 2 মাস পড়লাম, চাকরি হবে, হবে না, হওয়া সম্ভব নয়। কারণ যারা পাবে তারা কন্টিনিউয়াসলি পড়ে। এই পরীক্ষা হয়ে গেছে, ঠিক আছে, 2 দিন 3 দিন কষ্ট লাগবে, যাদের ভালো হয়েছে তাদের আনন্দ হবে, যাদের খারাপ হয়েছে তারা সেই ভুল থেকে শিখবে নতুন করে, সেই ভুলগুলো যাতে না হয়। সুতরাং এমন একটা পদ্ধতিতে পড়াশুনো করো, কোনো একটা ইন্টিগ্রেটেড সিস্টেমে যাও, এবং আমি বলবো সেই ইন্টিগ্রেটেড সিস্টেম অবশ্যই WBCS হবে। WBCS যদিও বা ক্র্যাক না হয় লাইফে, আমি আশা করব যারা চেষ্টা করবে প্রত্যেকে ক্র্যাক করবে, অন্তত যেন কোনো না কোনো চাকরি একটা পেয়ে যায়, এমনভাবে প্রস্তুত হতে হবে সবাইকে। মানে আমার যেহেতু গত 8-10 বছরের একটা এক্সপিরিয়েন্স আছে এই ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি জানি আমার মানে প্রচুর অ্যাসপিরেন্টস আছে যারা WBCS নিয়ে শুরু করেছিল, যাদের সত্যি বলতে কি কাউকে কাউকে দেখলে বোঝা যায় এই ছাত্রটা মানে এই পরীক্ষার্থীটা হয়তো WBCS হতে পারবে না, কিন্তু ও ওই পড়াশুনোটা করলে কালকে প্রতিষ্ঠিত হবে শিওর। এবং এই ক্ষেত্রে আমি এমন 70-80 জনকে জানি যারা প্রতিষ্ঠিত হয়েছে জীবনে। হ্যাঁ, শুরু করেছিল WBCS এর আশা নিয়ে, তারা WBCS হতে পারেনি, আজও চেষ্টা চালাচ্ছে, হয়তো ভবিষ্যতে হয়ে যাবে, তাদের মধ্যে সেই পটেনশিয়াল ক্ষমতা আছে। কিন্তু বেকারত্ব এমন একটা ফেজ, যে ফেজটা অনেক সময় ফ্রাস্ট্রেশন তৈরি করে। তো যাদের একমাত্র লক্ষ্য WBCS হওয়ার, তাদেরকে আমার কিছু বলার নেই। আশা করি তাদের ফ্যামিলির সেই ব্যাকগ্রাউন্ড আছে বা তার নিজের সেই ব্যাপারটা আছে, কনফিডেন্স আছে, তারা অবশ্যই সেই চেষ্টা করবে। কিন্তু বাদ বাকি সবাইকে বলবো, WBCSটাকে পাখির চোখ করো, কিন্তু সঙ্গে যা পরীক্ষা আসবে দিতে থাকো, একটা জায়গায় অন্তত প্রতিষ্ঠিত হয়ে নাও সঙ্গে। কারণ এই যে এত কঠিন কোশ্চেন হওয়া সত্ত্বেও আমি বলছি সেফ কাট অফ 113 থেকে 118, যেটা আমি প্রথমে বলেছিলাম, কেন বলেছিলাম, এখানে দেখা যাবে যারা পাস করবে তার 70% অলরেডি কোনো না কোনো চাকরি করছে। তারা আইদার WBCS এর কোনো গ্রুপে জব করছে, নয় মিসলেনিয়াসে জব করছে, নয় ক্লার্কশিপে জব করছে, নয় সেন্ট্রালের কোনো চাকরিতে আছে। তাদের কাছে সেই সুযোগটা আছে, একবার প্রতিষ্ঠিত হয়ে গেছে, এবার তারা WBCS এর জন্য লড়ে যাচ্ছে, যার ফলে কাট অফটা কোনোভাবে নামছে না। এই যে বয়সের রেঞ্জটাও বেড়ে গেছে, যার ফলে যারা সিনিয়র ক্যান্ডিডেট তারাও পরীক্ষা দিতে পাচ্ছে বারবার। এটা একটা একটা ব্যাপার, এই জন্যই এই ব্যাপারগুলো হচ্ছে, মানে সব কিছু। আর এখন অনেক কম্পিটিশনও বেড়ে গেছে, অন্য অন্য পরীক্ষা সেইভাবে নিয়মিত হয় না, যে বলা উচিত হয় না। সুতরাং WBCSটা এমন পরীক্ষা নিয়মিত হয়, প্রত্যেক বছরে হয়, কখনো হয়তো 6 মাস লেট হয়েছে, সেটা অন্য কথা, বাট WBCS নিয়মিত হয়। তো আমি সবাইকে একটা কথাই বলবো, চেষ্টা করো WBCSটাকেই পাখির চোখ করতে, WBCS এর মতো করেই পড়াশুনো করতে। আমি WBCS হব, WBCS এর কোনো মানে WBCS এর যে পরীক্ষা হয়, WBCS এটসেট্রা যে এক্সাম হয়, সেই এক্সামের যেসব সার্ভিস আছে তার বেস্ট সার্ভিসটাই আমি ছিনিয়ে নেব, অন্তত কোনো না কোনো চাকরি ছিনিয়ে নেব, সেই জায়গাটা তৈরি করব। এবং যদি সেটা কোনোভাবে না হয়, তোমার প্ল্যান বিতে অবশ্যই থাকবে অন্য কোনো পরীক্ষা পেয়ে বার হয়ে যাওয়া, সেজন্য প্রত্যেকটা পরীক্ষা দেবে। তো যাই হোক, আমি বলবো একটা ইন্টিগ্রেটেড সিস্টেমে নিজেকে নিবেশ করো। ওই বিক্ষিপ্তভাবে 2 মাসের জন্য এই পরীক্ষা, 2 মাসের জন্য ওই পরীক্ষা, আলাদা কোনো সিস্টেম নেই। WBCS মেন্সে একটাই আলাদা আছে, সেটা হচ্ছে যদি গ্রুপ AB
জন্যে যারা পড়াশুনো করবে তাদের ক্ষেত্রে অপশনালটা আছে, সেটা একটা মাত্র বিষয় যেটা অন্য পরীক্ষাতে নেই। তো যাদের টার্গেট এই জায়গাটা অ্যাচিভ করা, যারা মোটামুটি 110+ পাচ্ছ বা 113+ পাচ্ছ, তারা মোটামুটি সেটা নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারো। বাদ বাকিদের বলবো যে তোমরা WBCS মেন্স জবে হবে সামনে যে কটা পরীক্ষা আছে সেগুলোর জন্য পরপর পড়তে থাকো, এবং সেই প্রস্তুতির মাধ্যমেই WBCS মেন্সের প্রস্তুতিও হয়ে যাবে। বা উল্টোভাবে বললে WBCS মেন্সের প্রস্তুতি নিতে থাকো যাতে এই চাকরিগুলো অনায়াসে হয়ে যায়, ভাইস ভার্সা। আমার থিওরি খুব ক্লিয়ার, আমাকে বুঝতে হবে, অর্থাৎ প্রত্যেকটা ক্যান্ডিডেটকে বুঝতে হবে তার চাহিদা কি, তার ফ্যামিলি কি ডিমান্ড করছে, তার ব্যক্তিগতভাবে সে কি ডিমান্ড করছে, বা তার ক্রেডেনশিয়াল কতটা, বা তার ক্ষমতা কতটা, বা সে কতটা লড়তে পারবে। মানে মানুষ না কখনো কখনো ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, ফ্রাস্ট্রেশন আসাটা ঠিক না কিন্তু এসে যায়। এটা বারবার যদি একটা মানুষ ব্যর্থ হয় তার ফ্রাস্ট্রেশন আসবে, কিন্তু এই ফ্রাস্ট্রেশন কাটিয়ে ওঠাটাও একটা চ্যালেঞ্জ। তার জন্যে কোনো একটা কিছু করতে হবে জীবনে। প্ল্যান এ যদি WBCS হয়, প্ল্যান বি যেন অন্য এক্সামগুলো হয়, যাদের লক্ষ্য সরকারি চাকরি। আর যাদের লক্ষ্য এর বাইরেও কিছু আছে তাদের প্ল্যান সি কিছু থাকতে পারে, সেটা হতে পারে বিজনেস হতে পারে, বা কোনো নতুন কিছু শুরু করা হতে পারে, ইউটিউবার হতে পারে, অনেক কিছুই হতে পারে। তো সেটা পরের কথা, কিন্তু সরকারি চাকরির মধ্যে যেন প্ল্যান এ প্ল্যান বি থাকে। প্ল্যান এ যদি WBCS হয়, প্ল্যান বি যেন অন্য পরীক্ষাগুলো হয়, এবং এই প্ল্যান এ এবং প্ল্যান বি দুটোই কিন্তু WBCS পরীক্ষার প্রস্তুতি নিলেই একসাথে সম্পন্ন হবে। যার ভাগ্যে যেটা আসবে বা যার পক্ষে যেটা পাওয়া সম্ভব হবে সে সেটাই পাবে। যাই হোক, আজকে আমি এখানেই শেষ করব। সবাইকে বলবো যে 2-1 দিন ছুটি নাও, কিন্তু ডিসকানেক্টেড হয়ে যেও না। চলো, সবাই ভালো থেকো। আশা করি সামনের যেসব পরীক্ষা আসবে প্রত্যেকটা পরীক্ষা সবার ভালো হবে, সবাই সুপ্রতিষ্ঠিত হবে। ধন্যবাদ।